মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদি অমিত শাহ রাজনৈতিক বোঝাপড়া রয়েছে বলে সিবিআই সুযোগ পেয়েও একটার পর একটা তদন্ত শেষ করছে না, তারা তৃণমূলকে বাঁচাচ্ছে। এই কথা আমরা সিপিআইএম বলি, আপনি বিশ্বাস করতে পারেন না করতে পারেন, বিশ্বাস না করতে চাওয়ার পেছনেও একটা লজিক অবশ্যই এটা আছে যে ভাই তোমরা তো সিপিআইএম, তোমরা তো চাইবেই যে তৃণমূল আর বিজেপির মধ্যে বোঝাপড়া প্রমাণ করতে। এটা সত্যি নাও হতে পারে। আমি আজকে আমার কথা বলছি না, আমি আপনাদেরকে অন্য একজনের কথা শোনানোর জন্য এসেছি। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় এই যে চাকরি চুরি, গরু পাচার, বালি পাচার থেকে শুরু করে সারদা থেকে শুরু হয়েছিল, বা সাম্প্রতিককালে অভয়া বা তিলোত্তমা যে নামেই বলি সেই ঘটনাও, এইগুলোর সিবিআই তদন্ত চাওয়ার জন্য আমরা বামপন্থীরা বা বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা আমরা লড়াই করেছিলাম আদালতে। কিন্তু পশ্চিমবাংলায় একটা এমন মামলা বা তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে, যে তদন্ত চেয়ে আমরা বামপন্থীরা কোর্টে যাইনি। এটা বিজেপির লড়াইয়ের ফলে সিবিআই তদন্ত হয়েছে। আপনারা অনেকে জানেন কিসের কথা বলছি, বুঝতে পারছেন। পোস্ট পোল ভায়োলেন্স, 2021-এর বিধানসভা ভোটের পরে যে সন্ত্রাস পশ্চিমবাংলায় তৃণমূল করেছিল। দেখুন, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, 2011 বা 16-র বিধানসভা ভোটের পরে যে সন্ত্রাস তৃণমূল করেছিল তাতে যদি মূলত মার খেয়ে হয়ে থাকে আমাদেরকে, আমাদের পার্টি অফিস ভাঙচুর হয়ে থাকে, আমাদের কর্মীরা খুন হয়ে থাকেন, ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে 2021-এর বিধানসভা ভোটের পরে আমাদের থেকে বেশি আক্রমণ বিজেপির ওপর হয়েছিল, বিজেপির কর্মীদের ওপর হয়েছিল। এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। সাধারণ স্বাভাবিক কারণে যে 2011-এর পরে 16-র পরে যেহেতু আমরা মূল অপোজিশন স্পেসটায় এসেছিলাম, সেহেতু আমাদের ওপর আক্রমণটা নেমে এসেছিল। 2021-এর বিধানসভায় যেহেতু আমরা কোনো আসন পাইনি, আমরা ডিস্ট্যান্ট তৃতীয় হয়ে গেলাম এবং বিজেপি উঠে আসলো তৃণমূলের মূল চ্যালেঞ্জার হিসেবে। লড়াইটা ভোটে ওদের সাথেই তৃণমূলের মূলত হলো, তাই রাগটা গিয়ে পড়লো বিজেপি কর্মীদের ওপর এবং মারধর, বাড়ি জ্বালানো ইত্যাদি যা যা কিছু আমাদের সাথে তার আগে অবধি হয়েছে, 21-এর পরে বিজেপির সাধারণ কর্মীদের ওপর হলো। প্রিয়াঙ্কা তিবড়েওয়াল, আমি যতদূর জানি বিজেপির নেত্রী, তিনি আদালতে যান, মামলা করেন। বোধহয় তরুণজ্যোতি তিওয়ারিও বোধহয় অন্য দু একটা কেস নিয়ে গেছিলেন আদালতে, এই পোস্টপোল ভায়োলেন্সেরই দু একটা কেসে, এবং তারাই ওখান থেকে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে আসেন। আপনাদের সবার মনে থাকবে অভিজিৎ সরকারের খুন, যেদিন ভোটের ফলাফল বেরোচ্ছে, বিজেপির এক কর্মী অভিজিৎ সরকার, বেলেঘাটায় বাড়ি কলকাতার, তিনি ফেসবুক লাইভ করে বলছেন যে আমার বাড়ির দিকে তৃণমূলের লোকেরা ধেয়ে আসছে, আমি আর বাঁচব না, আমাকে ওরা মেরে ফেলবে। ফেসবুক লাইভ করে একজন মানুষ বলছেন যে আমাকে ওরা মারতে আসছে, আপনারা দেখুন আমাকে ওরা মারতে আসছে। এবং তার এই লাইভ চলাকালীন সত্যি সত্যি তৃণমূলের লোকেরা তার বাড়ির ওপর চড়াও হলো এবং সত্যি তাকে মেরে ফেললো। আমাকে ওরা মারতে আসছে বলতে বলতে একটা লোক সত্যিই মরে গেল, এবং তাকে মেরে খালি ওরা ফেরত গেল না। এই অভিজিৎ সরকার কিছু কুকুর পুষতেন বাড়িতে, রাস্তার কিছু কুকুরকে তিনি ভালোবাসতেন, কুকুর ভালোবাসতেন, খাইয়ে টাইয়ে বাড়িতে রাখতেন। তার পোষা কুকুরগুলোকে পর্যন্ত ওখানে মেরে ফেললো তৃণমূলের লোকেরা। কুকুরগুলোর দোষ কেন অভিজিৎ সরকার বিজেপি করত? তো সেই মামলারও সিবিআই তদন্ত হয় এবং 21 সাল থেকে চলছে। এরপরে আমি কোনো বাকি কথায় যাচ্ছি না। কয়েকদিন আগে TV9-এ অনির্বাণের চক্রব্যূহ, তাতে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার তিনি যান। তার সাথে আমার আগেও দেখা হয়েছে, কথা হয়েছে বিভিন্ন চ্যানেলে, তাকে আপনারা অনেকেই চেনেন। তিনি যান, আলোচনার বিষয়টা এটা ছিল যে সিবিআই কেন তদন্ত এখানে শেষ করতে পারেন, এবং তিনি কতগুলো কথা বা তার কতগুলো অভিজ্ঞতা বলেন যে মাঝের সময়টা কি হয়েছে। আপনারা সেটা শুনুন, ওনার মুখেই শুনুন, তারপর আমার খুব সামান্য একটা দুটো কথা বলার আছে। বিশ্বজিৎ বাবু, আপনার কি মনে হয়েছে এই 4 বছর ধরে সিবিআই এর তদন্তের টানাপোড়েন তো আপনার পরিবারকেও ভোগ করতে হয়েছে? আমি তদন্তের টানাপোড়েনই বললাম। বাকছাল পড়া বেড়াল মনে হচ্ছে, এবং আমরা চোর তাড়াতে ডাকাত ডেকে এনেছি। কীরকম? সিবিআই কোর্টে না হাজির হয়ে শিয়ালদা কোর্ট থেকে একের পর এক 6 জনকে বেল করিয়ে দিল এই খুনের আসামি। সেটা নিয়ে যখন আমরা হাইকোর্টে গেলাম, মহামান্য বিচারক সেই বেলগুলোকে রিজেক্ট করে দিল, এবং আমরা এই শিয়ালদা কোর্ট থেকে মামলা হস্তান্তর করে ব্যাংশাল কোর্টে নিয়ে গেলাম। যেহেতু এখানে এলাকাটা পরেশ পালের বেলেঘাটা অঞ্চলের মধ্যেই পড়ছে শিয়ালদা কোর্ট, বিভিন্নবার আমাদের হুমকি, জুতো ছুঁড়ে মারা, শিয়ালদা কোর্টে একের পর এক যেগুলো আমরা হাইকোর্টে বললাম, এবং মামলা চলে গেল ব্যাংশাল কোর্টে। ব্যাংশাল কোর্টে যাওয়ার পরে দেখুন আমাদের ডে টু ডে হিয়ারিং ফেলে দিল, প্রত্যেক দিনের হিয়ারিং, যাতে আমরা বিচারটা পাই। শুধু তাই নয়, যে আসামিগুলোকে হাইকোর্ট বেল রিজেক্ট করে দিয়েছিল, সিবিআইকে অ্যারেস্ট করতে বলেছিল, সিবিআই অ্যারেস্ট করলো না। প্রথমে তো সিবিআই না গিয়ে, সিবিআই কোর্টে প্রেজেন্ট না হয়ে বেল করিয়ে দিল, ঠিক। এবং যখন হাইকোর্ট রিজেক্ট করে দিল এবং সিবিআইকে অ্যারেস্ট করতে বলল, সিবিআই অ্যারেস্ট করলো না। তারা 8 দিন সময় পেল, সময় পাওয়ার পরে তারা বেলে গিয়ে যখন আলিপুর কোর্টে গিয়ে যখন স্যারেন্ডার করলো, তখন কিন্তু বিচারক তাদের
হেফাজতে নিয়ে নিল, জেল কাস্টাডি করে দিল এবং তার অর্ডারে বলে দিল যে এই এত বড় হত্যাকাণ্ডে এইভাবে তাদের বেল দেওয়া যায় না। হাইকোর্ট এবং ব্যাংশাল কোর্ট বেঞ্চ 1, কিন্তু শিয়ালদা কোর্টে সিবিআই না গিয়ে এদের বেল করিয়ে দিয়েছে। একের পর এক আসামিকে এরা দিনের পর দিন, আমার কেসটায় দেখুন 18টা ডেট শিয়ালদা কোর্টে সিবিআই প্রেজেন্ট হয়নি। সুপ্রিম কোর্টে শুধু আমরা যখন গেছিলাম এই বেল রিজেক্টের জন্য, সেই দিনও 2 দিন তারা প্রেজেন্ট হয়নি। তার সমস্ত অর্ডার আমাদের কাছে রয়েছে। আপনাদের মনে করাই 2023-এ বিজেপির আর এক কর্মী খুন হন তার মায়ের চোখের সামনে, ঠিক অভিজিৎ সরকারের মতো। কোচবিহারের প্রশান্ত রয় বসুনিয়া বলে এক বিজেপি কর্মী, আমি কথাটা আপনাদের এই জন্য বলছি, 2021 সালে মায়ের সামনে খুন হওয়া অভিজিৎ সরকারের খুনিরা যদি শাস্তি পেত, তাহলে 2023-এ হয়তো বিজেপির প্রশান্ত রায় বসুনিয়াকে তার মায়ের সামনে খুন হতে হতো না। আমি দোষ করলে আমার শাস্তি হবে, আমি খুন করলে আমার জেল হবে, আমার ফাঁসি হবে, এই সহজ নিয়মটা যদি সমাজ থেকে উবে যায়, তাহলে যে ক্ষমতায় আছে সে খুন করার আগে দুবার ভাববে না। আর যদি খুন করে শাস্তি হতো তৃণমূলের এই লোকেদের, সিবিআই তার ন্যায্য কাজটা করত, তাহলে আপনি সিপিএম ছেড়ে দিন, কংগ্রেস ছেড়ে দিন, কোনো বিজেপি কর্মীকে খুন করতে যাওয়ার আগেও তৃণমূলের একজন কর্মী দুবার ভাবতো যে এরপরে জেলটা আমায় খাটতে হবে, বাকি জীবনটা বন্দি আমায় থাকতে হবে, আমার কোনো নেতা আমায় বাঁচাতে পারবে না, অতএব আমাকে আমার নেতা বললেও আমি বিরোধীর পার্টি অফিসে হামলা করতে যাব না, আমি তাকে খুন করতে যাব না। কিন্তু এই সেটিংয়ের ফলে যেটা হয়েছে, তৃণমূলের একজন কর্মীরা বুঝে গেছে যে বিরোধীদেরকে খুন করা যায়, এমনকি বিজেপিকেও খুন করা যায়, কেননা বিজেপির নেতারাই ব্যবস্থা করে দেবে যাতে আমার কোনো শাস্তি না হয়। তাই আপনাদের বলছি, এইটা কি বরদাস্ত করবেন? এর কি কোনো জবাব আছে? এর কি কোনো ব্যাখ্যা আছে? ওরা প্রমাণ লোপাটের কথা বলে, বলুন তো এই ঘটনার ক্ষেত্রে কি প্রমাণ লোপাট হয়েছিল যার জন্য অভিজিৎ সরকারের একের পর এক খুনি তারা লাইন দিয়ে বেল পেয়ে গেল এবং সিবিআই এমনকি কোর্টে দাঁড়িয়ে থেকে তাদের কাস্টাডি পর্যন্ত চাইল না, তাদেরকে বেল পাইয়ে দিল? বলুন তো, আমি ধরে নিচ্ছি বাকি সব মামলার প্রমাণ লোপাট হয়েছে, নারদার মামলার কি প্রমাণ লোপাট হয়েছিল? লোকে হাত পেতে টাকা খাচ্ছে তার ভিডিও, এই তো নারদার মামলা, সে ভিডিওটা নেই। একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া তো পৃথিবীর আর কোনো জায়গা থেকে নারদার ভিডিও লোপাট হয়নি। তাহলে হতে পারতো না নারদার তদন্ত শেষ? পেতে পারতো না নারদার চোরগুলোর শাস্তি? প্রমাণ লোপাটের জন্য শাস্তি হয়নি? নাকি নারদার ভিডিওয় টাকা খেতে দেখা গেছে এমন কয়েকজনকে, শুভেন্দুকে, শঙ্কুতে পণ্ডাকে দলে নেওয়ার ফলে ববি হাকিম থেকে শুরু করে, সৌগত রায় থেকে শুরু করে, সুলতান আহমেদ থেকে শুরু করে, সুব্রত মুখার্জি থেকে শুরু করে, একটার পর একটা কাকলি ঘোষ দস্তিদার, একটার পর একটা তৃণমূল নেতা যাদেরকে জেল খাটানোর সুযোগ ছিল, তাদেরকে জেল খাটাতে পারলো না বিজেপি, সিবিআই জেল খাটাতে পারলো না, খালি একটা দুটো লোককে নিজেরা দলে নিয়েছে বলে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, দেখুন সব জায়গায় আমি বুঝলাম ওরা সেটিং করছে। তিলোত্তমার ঘটনায় ভিকটিম তিলোত্তমা, তার বাবা মা বোঝাপড়া করেছে, বুঝলাম। চাকরির দুর্নীতিতে ভিকটিম চাকরি চাওয়া ছেলেমেয়েরা, তারা ভিকটিম, এরা বোঝাপড়া করে নিয়েছে, বুঝলাম। গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এসবে অন্যান্য লোকেরা ভিকটিম, কি সামগ্রিকভাবে রাজ্যের অর্থনীতির ক্ষতি, ওরা সেটিং করেছে বিজেপি, বুঝলাম। আরে এই পোস্টপোল ভায়োলেন্সের মামলায় তো ভিকটিম তোমার নিজের দলের লোকেরা, তোমার নিজের আপনজন ভিকটিম, তোমার নিজের লোকের প্রাণ গেছে। যে তোমাকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল, যে তোমাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছে, যে তোমার কথায় বিজেপির দেওয়াল লিখেছে, মিটিং করেছে, মিছিল করেছে, তার প্রাণটা গেছে। বাকি সব ক্ষেত্রে সেটিং করে নিলে বুঝলাম, নিজের দলের লোকের মৃত্যুতেও সেটিং করে নিলে। আর এই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার সেদিন বলছিলেন আমার বাড়ির ছাদে কিন্তু এখনও বিজেপির পতাকা ওড়ে, তারপরও আমার ভাইয়ের মৃত্যুটার কোনো বিচার হলো না, এরা সেটিং করে নিয়েছে বলে। আর চোখের সামনে এখন কি দেখি জানেন, বিজেপির এই নেতাগুলো, সজল ঘোষ থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা, আমি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মতো বিধায়ক কি সাংসদ কি এর আগে সাংসদ থেকেছেন তাদের কথা বলছি না, টিভি চ্যানেলে গিয়ে মাঝে মধ্যে একটুখানি ভাষণ দেয় যারা, তারা পর্যন্ত আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না, 4-6জন সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরে সঙ্গে, যাদেরকে একটা মশা কামড়াবে না, তাদের 4-6জন সিকিউরিটি গার্ড রয়েছে, কেন্দ্রের সরকারের সিকিউরিটি গার্ড। আর মাঝখান থেকে সত্যিকারের একজন বিজেপি কর্মী, যে বিজেপি করেছে বলে তাকে খুন হতে হয়েছে, তার মা তার দাদা অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। কেন না, অন্য কেউ নয়, মোদির সিবিআই তাদের পিঠে ছুরি মেরেছে।